আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো, গলাটা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সঙ্গে জ্বর। যা যাচ্ছে দিনগুলো তো আমিই জানি, তাই বলে তার এপিসোড মিস করা যাবে না। তোমরা সবাই অপেক্ষা করো, তাই না? যাই হোক, আজকে তোমরা 3টে ঘটনা শুনবে এবং 3টে ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে। তাই আর দেরি কিসের? তোমরা কোথায় থেকে শুনছো? হেডফোনে শুনছো না স্পিকারে শুনছো? অবশ্যই তোমরা কমেন্ট করে দাও। লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার। উনি লিখছেন যে ঘটনাটা আজও ওনাকে তাড়া করে বেড়াই। উনি বহুবার ভেবেছেন কাউকে বলবেন, কিন্তু সাহস পাননি, কারণ ঘটনাটা এমন নয় যে শুনলেই কেউ বিশ্বাস করবে। তবু উনি লিখেছেন এই ভেবে যে হয়তো ভৌতিক কথা পরিবারের কেউ বুঝবে। উনি লিখেছেন, আমি ছোটবেলা থেকেই নদীর সঙ্গে বড় হয়েছি। মাছ ধরা আমার কাছে কোনো শখ নয়, এটা আমার অভ্যেস। আমার জীবন কত রাত যে আমি একা নদীর বুকে কাটিয়েছি তার হিসেব নেই। তাই সেদিনের রাতটাও আমার কাছে খুব সাধারণ ছিল। কোনো অস্বাভাবিক কিছু ঘটবে এমনটা আমি কল্পনাও করিনি। সেদিন সন্ধ্যের পর নৌকা নিয়ে বেরিয়েছিলাম। আকাশে মেঘ ছিল, বাতাস মাঝে মধ্যে বইছিল। নদীর জলটা একটু ভারী লাগছিল, কিন্তু বিপদের মতো কিছু ছিল না। আমি জাল ফেললাম, বসে পড়লাম। রাত বাড়তে লাগলো। চারিদিক ধীরে ধীরে নিঃশব্দ হয়ে এলো, শুধু জল আর দূরের পাখির শব্দ, মাঝে মধ্যে মাছের ছটপটানি। এইসব শব্দই তখন আমার সঙ্গী। রাত যত বাড়ছিল ততই একটা চাপা নিস্তব্ধতা নদীর উপর বসে যাচ্ছিল। আমি সেটা বুঝলেও পাত্তা দিইনি, কারণ এইসব আমার কাছে নতুন নয়। মাঝরাতে জাল তুলতেই দেখি মাছ ভালোই উঠেছে। কলুইটা ধীরে ধীরে ধরে উঠছিল। আমি মনে মনে হিসেব করছিলাম সকালে বাজারে গেলে ভালোই দাম পাবো। এসব ভাবতেই রাতটা কেটে গেল। ভোরের দিকে যখন আকাশের রংটা বদলাতে শুরু করলো, ঠান্ডা হাওয়াটা একটু নরম হলো, তখন শরীরের মধ্যে ক্লান্তি ঢুকে পড়ল। দাঁড় হাতে নিয়ে আমি ঘাটের দিকে ফিরতে লাগলাম। এই ঘাটটা আমার খুব পরিচিত। দিনের বেলা এখানে লোকের ভিড় থাকে, কিন্তু ভোরে সাধারণত কেউ থাকে না। তাই পাড়ের দিকে তাকিয়ে প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু একটু কাছে আসতেই চোখে পড়ল ঘাটের ধারে একজন লোক দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো লোক আগে ভাগে এসেছে, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই বুকের ভেতর কেমন যেন একটা চাপা অস্বস্তি হলো, কারণ লোকটার চেহারাটা আমার খুব চেনা লাগছিল। এতটাই চেনা যে নামটা সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো। উনি আমাদের গ্রামেরই একজন পুরনো জেলে। ছোটবেলায় যাকে প্রায় নদীতেই দেখতাম। পরে ওনাকে আর তেমন দেখা যেত না। শুনেছিলাম শরীর ভালো নেই, কিন্তু সেই মুহূর্তে এমন ভাবার সময় ছিল না। লোকটা আমার দিকে তাকিয়েছিল। ভোরের আলো আধারিতে মুখটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু গরম মাথার টুপি, দাঁড়ানোর ভঙ্গি সবই একদম ঠিক। হঠাৎ উনি হাত তুলে আমাকে ইশারা করলেন, খুব সাধারণ একটা ডাক, যেন বলছেন কাছে আসতে। কোনো তাড়া নেই, কোনো অস্বাভাবিক ভঙ্গি নেই। আমি তখনও কিছু ভাবিনি। নৌকাটা পাড়ে লাগালাম, দাঁড় তুলে রাখলাম। পাড়ে উঠতেই উনি এগিয়ে এলেন। খুব স্বাভাবিক গলায় বললেন, সারা রাত মাছ ধরলে নাকি? আমি বললাম, হ্যাঁ কাকু। উনি তখন আমার খলুইটার দিকে তাকিয়ে বললেন, আজ কি মাছ ধরলে? আমাকে একজোড়া ছোট মাছ দেবে? কথাটা শুনে আমার কোনো ভয় ডর লাগেনি। এটা আমাদের গ্রামে খুব স্বাভাবিক ব্যাপার। আমি খলুই খুলে দুটো ছোট মাছ তুলে দিলাম। মাছ দুটো তখনও টাটকা ছিল, লাফাচ্ছিল। উনি হাতে নিয়ে একটু তাকালেন, মুখে হালকা হাসি ফুটল, বললেন, ভালো করেছিস। এই কথাটা বলেই উনি ধীরে ধীরে পাড়ের দিক দিয়ে হেঁটে চলে গেলেন। কোনো অদ্ভুত কিছু তখনও চোখে পড়েনি। উনি হাওয়ায় মিলিয়ে যাননি, সোজা হেঁটে
গাছপালার আড়ালে ঢুকে গিয়েছিলেন। আমি নৌকার দিকে ফিরে এলাম, খলুইর মুখ বেঁধে নিলাম। তখন মাথার ভেতরে একটাই চিন্তা, বাড়ি গিয়ে একটু শোবো। শরীর একদম কথা শুনছিল না। বাড়ি এসে মাছ নামিয়ে রেখে একটু বসেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল ভোরের সেই দৃশ্যটা। তবুও আমি নিজেকে বোঝালাম এটা কিছু না। সকালবেলা বাজারে যাওয়ার জন্য মাছ নিয়ে বেরোলাম। বাজারে গিয়ে মাছ সাজাতেই আশেপাশের লোকজন নিজেদের মধ্যে কথা বলছিল। আমি প্রথমে অতটা পাত্তা দেইনি, কিন্তু হঠাৎ একজন বলল, 3 দিন আগে যে নৌকাডুবিটা হলো ওটা মনে আছে? আমি তখন জিজ্ঞেস করলাম, কার নৌকাডুবি? সে যখন নামটা বলল বা তার বিবরণ দিল, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন ধসে গেল। কারণ ওটা সেই লোক যাকে ভোরে ঘাটে দেখেছিলাম। আমি বললাম, কি বলছো? উনি তো আজ ভোরে আমার সঙ্গে কথা বললেন। বাজারের সবাই থমকে গেল। একজন বলল, তুই কি বলছিস এসব? ও তো 3 দিন আগে নদীতে ডুবে মারা গেছে। এই কথাটা শুনে আমার মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। ভোরের সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তার ডাক, তার গলা, তার হাসি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। মাছ রেখে দৌড়ে বাড়ির দিকে ফিরলাম। বাড়ি এসে সোজা খলুইয়ের কাছে গেলাম। হাত কাঁপছিল। ধীরে ধীরে খলুইটা খুললাম, আর তখনই যেটা দেখলাম সেটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। খলুইয়ের ভেতরে ঠিক সেই 2টো ছোট মাছ একদম তাজা অবস্থায় পড়েছিল, যেন আমি কোনোদিনই ওগুলো কাউকে দেইনি। মাছ দুটোর চোখ তখনও চকচক করছিল, শরীরটা ভেজা ছিল। আমি খলুই বন্ধ করে মাটিতে বসে পড়লাম। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যাকে আমি মাছ দিয়েছিলাম সে তাহলে কে ছিল? তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যা দেখেছি সেটা সত্যি কিনা। বারবার মনে হচ্ছিল হয়তো ক্লান্তির জন্য চোখে ভুল দেখছে। সারা রাত জেগে থাকার পর এমন হতেই পারে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু যতবারই চোখ বন্ধ করছিলাম ততবারই ভোরের সেই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠছিল। ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা লোকটা, তার গলা, তার হাসি, আর সবচেয়ে ভয়ের বিষয় তার স্বাভাবিকতা। কোনো ভুতুড়ে আচরণ ছিল না, কোনো অদ্ভুত শব্দ ছিল না। সে ঠিক যেমন একজন জীবিত মানুষ কথা বলে তেমনই কথা বলছিল। আমি ধীরে ধীরে উঠে খলুইটা আবার খুলে দেখলাম। মাছ দুটো তখনও নড়ছিল, তাজা মাছের গন্ধ। আমার নিজের হাতে ধরা মাছ। আমার মাথার ভেতরে তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। আমি কি সত্যিই ওকে মাছ দিয়েছিলাম, নাকি পুরো ঘটনাটা আমার কল্পনা? কিন্তু যদি কল্পনা হতো, তাহলে বাজারের লোকটা ওই নামটা বলল কেন? আমি সেই দিন আর মাছ বিক্রি করতে পারিনি। খলিটা নিয়ে ঘরের এক কোণে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলাম। বিকেল পর্যন্ত আমি কাউকে কিচ্ছু বলিনি। আর আমার কাছে ছিল 2টো খোলই। সেই 2টো মাছ একটা খালি খোলয়ে ছিল। যাই হোক, গ্রামের লোকজন যখন আসতে লাগলো তখন ধীরে ধীরে কথা বেরোতে শুরু করলো। সবাই একই কথাই বলল, 3 দিন আগে গভীর রাতে নৌকাডুবি হয়েছিল নদীর ওই অংশেই। অনেক খোঁজাখুঁজির পর তার দেহটা পাওয়া যায়। সেদিন থেকেই নাকি নৌকার ঘাটটা একটু অস্বস্তিকর লাগছে সবার। কেউ ভোরে একা নামতে চাইছে না। এই কথাগুলো শুনে আমার শরীর আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ সেই ঘাটেই আমি ওকে দেখেছিলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি যে আমি ভোরে ওর সঙ্গে কথা বলেছি, শুধু চুপ করে শুনেছি। সেদিন রাতটা আমার জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল। তো খলুইটা ঘরের কোণে রাখা ছিল। হঠাৎ আমার মনে হলো যে খলুইটার ভেতর থেকে কোনো শব্দ আসছে। মাঝরাতে সাহস করে উঠে আবার খুলে দেখলাম। মাছ দুটো এবার মরে গেছে ঠিকই, কিন্তু পচেনি। তখনই প্রথমবার আমার মনে হলো ওকে আমার কাছে কিছু রেখে যেতে চেয়েছিল, নাকি কিছু চাইছিল। শুধু মাছ না, হয়তো আরও কিছু। পরের দিন আমি মাছ দুটো নদীতে ভাসিয়ে দিলাম। হাত কাঁপছিল। নদীর জলে ছুঁড়ে দিয়ে মনে হলো বুকের ভেতর একটা ভার হালকা হলো। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। তার পরের কয়েকদিন ভোরবেলা আমার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ ডাকছে, ঘাটের দিক থেকে কেউ ইশারা করছে। আমি আর একা নদীতে নামিনি অনেক দিন। গ্রামের লোকেরা বলতো নদীর ধারে নাকি ভোরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ ডাক দেয় না, শুধু তাকিয়ে থাকে। আমি এসব কথা শুনে চুপ করে থাকতাম, কারণ আমি জানতাম
তাকিয়ে থাকা লোকটার চোখে আমি একবার তাকিয়েছি। আমি জানি না সেদিন আমি একজন মৃত মানুষের সঙ্গে কথা বলেছিলাম নাকি নদী আমাকে আমারই কোনো পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছিল, জানি না কি। কিন্তু এরপরে আমার সঙ্গে আর এমন কিছুই হয়নি যেটাতে আমি ভয় পাবো বা তেমন কিছু। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো। নদী। নদীতে যে এমন ঘটনা ঘটে সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না, কারণ আমার বাড়ি বলতে পারো একদম নদীর ধারেই। ওই নদী থেকে মোটামুটি 500 মিটারের মধ্যে। তো এরকম প্রচুর ঘটনা আমিও জানি। আর আমার ছোটবেলায় মাছ ধরার খুব নেশা ছিল। তো এই মাছ ধরতে গিয়ে আগেকার যে মানুষজন ছিল তাদের কাছে অনেক ঘটনা শুনেছি, যেগুলো শুনলে হাত পা কাঁপে, এতটাই ভয়ের। তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম মনে আছে, যে আমাদের এখানে একজন নদীতে রাত্রিবেলা বোয়াল মাছ ধরছিল নৌকা নিয়ে। তো সে নৌকা নিয়ে মাছ ধরছে, এবার কিছুক্ষণ বসে থাকার পর একটা মাছ খেয়েছে। তো যারা মাছ ধরেছে বা ধরে তারা জানে যে তাগি নিয়ে যদি কেউ মাছ ধরে তাহলে সেই মাছ একবারে টেনে তোলা খুব কঠিন, মানে মাছও একবারে টেনে তুললে ছুটে যাবে। তো তারা মাছটাকে খেলিয়ে তারপরে তোলে, জলের মধ্যে কিছুক্ষণ খেলাতে হয়। তারপরে মাছ যখন হাফসে যায় তখন সেই মাছটাকে হাত জালের মাধ্যমে, বা যেটাকে ল্যান্ডার বলে, ল্যান্ডারের মাধ্যমে নৌকাতে তুলতে হয়। তো এরকমই মাছ ধরছিল। তো সে মাছ ধরতে ধরতে দেখে সুইচ গেট, মানে বুঝতে পারলে, মানে যেখান দিয়ে জল নদীতে নামে, পুরো পাড়ার জল যে ড্রেন দিয়ে নিচে নামে সেইটা। তো সে দেখছে সেই সুইচ গেটের ভেতর থেকে একজন নামছে, আর সে যত নামছে তত তার সাইজ বড় হয়ে যাচ্ছে। মানে যখন সে নামতে শুরু করেছিল তখন তার আকৃতি ছিল একটা বাচ্চার মতন। তারপরে যখন সে নামতে শুরু করেছে, নামতে নামতে যখন সে প্রায় নদীর জলের কাছে চলে এসেছে তখন একটা প্রায় গাছের সমান হয়ে গেছে, এই রকম অবস্থা। তারপরে সেই লোকটাকে টানতে টানতে নদীর ওই পারে নিয়ে গেছে, নিয়ে এই দেখে যে মাছ ধরছিল সে নৌকা নিয়ে নদীর ওই পারে গেছে। কিন্তু সে সব থেকে বড় ভুল করেছিল জলের মধ্যে না থেকে চরে যাওয়া। সে নদীর ওই পারে গিয়ে চর দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু তখনই তাকে নাকি আছাড় মারে। যদিও সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। সেই লোক বাড়িতে না ফেরাতে পরের দিন ভোরবেলা গিয়ে খোঁজ করে দেখে সে চরের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে আছে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 3-4 দিন বেঁচে ছিল, তারপরে মারা গেছে। বয়স্ক লোক, মোটামুটি 70 বছর বয়স হবে এরকম। তো এই ছিল একটা ঘটনা। তো এইরকম নদীর ঘটনা প্রচুর আছে, শুনলেই তোমাদের হাত পা কাঁপবে। আমাদের এখানকার নদী নিয়ে তো প্রচুর ঘটনা আছে, সেগুলো বলবো কোনো একদিন। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের ভালো লেগেছে আমি জানি। তো আর একদম দেরি করবো না, পরের ঘটনায় যাব। তবে পরের ঘটনায় যাওয়ার আগে বলি, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা ডেসক্রিপশন থেকে নাম্বারটা নোট ডাউন করো আর ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। অমিতদা, অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাকে ঘটনাটা পাঠাবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। আজ আর দেরি করলাম না, যেভাবে কথা বলা হয় ঠিক সেভাবেই লিখছি। কোনো সাজানো ভাষা না, কোনো বাড়তি নাটক না, যা ঘটেছিল সেটাই। আমি হাসিব মাহমুদ, নবগ্রামের ছেলে। ঘটনাটা 2023 সালের গরমের ছুটির সময়। আজও চোখ বন্ধ করলে সব কিছুই ঠিক যেন কালকের মতন ভেসে ওঠে। তখন আমরা 4 বন্ধু, আমি, হাবিব, আসিফ আর রাকিব। সবাই প্রায় একই পেশার সঙ্গে যুক্ত, পুলিশের কাজকর্মেই দিন কাটে। গরমের ছুটি ছিল বলে একদিন বিকেলে আমরা নিজেদেরই পুলিশ ব্যুরোতে এক ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। বাইরে প্রচণ্ড গরম, ভেতরে পাখার আওয়াজ আর আমাদের চিরচেনা হাসি ঠাট্টা। হঠাৎ হাবিব বলল, অনেকদিন কোথাও যাওয়া হয় না রে, কাজ আর কাজ। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিকই বলেছিস। এই সময় আসিফ হঠাৎ করে বলে উঠল, এই গরমের ছুটিতে কোথাও ঘুরে এলে কেমন হয় বলতো। রাকিব সঙ্গে সঙ্গে বলল, কোথায় যাবি? আসিফ একটু থেমে মুখে অদ্ভুত একটা হাসি নিয়ে বলল, ভানগড়। শুনেই আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। বললাম, ধুর, ওইসব ভূত প্রেতের গল্প এখনো বিশ্বাস করিস? আসিফ হেসে বলল, এই যুগে ভূত আছে কি নেই সেটাই তো যাচাই করতে চাই। আর কালই চল, না হলে পরশু।
আমরা সবাই অবাক। রাকিব বলল, বলিস কি, এত তাড়াতাড়ি? শেষমেশ ওর জোড়াজুড়িতেই রাজি হলাম। ভাবলাম দেখি কি হয়। যদিও পরের দিন যাইনি। এক বুধবার বিকেলে 4টের সময় আমরা সেখানে রওনা হলাম। তখনও কে জানতো এই সফর আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। প্রায় একদিনের যাত্রার পর সন্ধ্যা 7টার দিকে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। আকাশ থেকে নামার সময় জানলার বাইরে তাকিয়ে অদ্ভুত একটা ভালো লাগা হচ্ছিল। আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই কোনো ঝামেলা হয়নি। হোটেলের গাড়িতেই আমরা চলে গেলাম। রাতের খাওয়া দাওয়া সেরে নিচে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম ভানগড় যাওয়ার কোনো বাস বা ট্রেন আছে কিনা। প্রশ্নটা শুনেই রিসেপশনিস্ট লোকটা কেমন যেন থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, স্যার, আপনারা কি ওই ভুতুড়ে রাজপ্রাসাদে যাবেন? আমরা হ্যাঁ বলতেই সে আর কিচ্ছু না বলে জানালো ক্যাব পাওয়া যাবে। রুমে ফেরার সময় লক্ষ্য করলাম রুম বয়গুলো আমাদের দিকে কেমন অস্বস্তিকর চোখে তাকাচ্ছে। ঠিক ভয় বলা যায় না, যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। আমরা গুরুত্ব দিইনি। পরদিন সকালেই ক্যাব নিয়ে ভানগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 ঘন্টার পথ। জায়গাটা যত কাছে আসছিল চারপাশ তত নির্জন হয়ে উঠছিল। নামার সময় ড্রাইভার বলল, স্যার, দিনের বেলা থাকুন ঠিক আছে, সন্ধ্যের পরে এখানে থাকা ঠিক না, সরকারেরও নিষেধ আছে। আসিফ আত্মবিশ্বাসী গলায় বলল, আমরা পারমিশন নিয়ে এসেছি, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করব। ড্রাইভার শুধু বলল, বিপদে পড়বেন স্যার। আমরা পাত্তা দিইনি, বললাম কাল সকালে নিতে আসবেন। দিনভর প্রাসাদ আর চারপাশ ঘুরে দেখলাম। ধ্বংসস্তূপ, পুরনো দেওয়াল, ফাঁকা উঠোন, সব মিলিয়ে জায়গাটার একটা অদ্ভুত ভারী ভাব ছিল। সন্ধে নামতেই সবাই একে একে চলে গেল। সিকিউরিটি গার্ড এসে একটু ইতস্তত করে বলল, স্যার, এখানে না থাকলেই ভালো। আসিফ বিরক্ত হয়ে বলল, সবাই এত বারণ করছেন কেন? আপনারা নিজেদের কাজ করুন তো। এই নিন, দেখুন আই কার্ড। আর কোনো কথা আছে কি? বলে আই কার্ডটা দেখালো। গার্ড আর কিচ্ছু বলল না। আমরা প্রাসাদের সামনে তাঁবু খাটালাম। সন্ধ্যায় 1 কাপ চা খেয়ে ঠিক করলাম আজকে ঘুমোবো না। রাত 9টার দিকে খাওয়া শেষ করে গান শুরু হলো। কথায় কথায় রাত 12টা। ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে শুরু হলো তাণ্ডব। মনে হচ্ছে কেউ নুপুর পায়ে হাঁটছে। দূর থেকে এক মেয়ের গান ভেসে আসছে। আমার গাটা শিরশির করে উঠল। হঠাৎ প্যারানর্মাল ডিভাইসটা শব্দ করতে লাগলো। সিগন্যাল বেড়ে গেল। পর্দাটা একটু সরিয়ে আমি দেখলাম একটা ছায়া নাচছে, কিন্তু তার পাটা যেন মনে হচ্ছে উল্টো। এরপর যা হলো সেটা ভাষায় বোঝানো কঠিন। চারিদিক থেকে আর্তনাদ, হাসি, বিকট শব্দ। মনে হচ্ছিল প্রাসাদটা ফেটে পড়বে। হঠাৎ তাঁবুর ছাদের উপর কিছু একটা পড়ল। বিশাল চুল, লম্বা নখ দিয়ে তাঁবু ছিঁড়তে লাগলো। আমরা যে যার মতন দোয়া কালাম পড়তে শুরু করলাম। ছিঁড়ে যাওয়া অংশ দিয়ে আলো পড়তেই দেখলাম একটা মহিলার মতন অবয়ব, বিকৃত মুখ। তার আশেপাশের আরও কয়েকটা ছায়া ঘুরছে। হঠাৎ করে একজন তান্ত্রিকের মতন লোক একটা এসে হাজির হলো। তার মাথাটা অর্ধেক কাটা, মুখটা থ্যাতলানো। আমরা এই দেখে আর সহ্য করতে পারিনি, সবাই অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল হাসপাতালে, পরে শুনেছি ওই তান্ত্রিকের অভিশাপেই নাকি ভানগড় আজও নিষিদ্ধ। এরপর আর কোনোদিনও ওইসব জায়গায় যাওয়ার সাহস করিনি। আজ সবাই আমরা সুস্থ, কিন্তু সেই রাত এখনও আমাদের পিছু ছাড়ে না। এই ছিল অমিত ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনাবে, অবশ্যই পড়ে শুনিও, আমি অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আরও একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। ভৌতিক কথা পরিবারকে নমস্কার। আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার নিজের লেখা নয়, আমাদেরই একজন সাবস্ক্রাইবার খুব অনুরোধ করে পাঠিয়েছেন। তিনি বলছেন নাম জায়গা কিছুই যেন প্রকাশ না করা হয়।
ঘটনাটা আজও নাকি তার ঘুম কেড়ে নেয়। আমি পড়ে বুঝেছি কেন। আমি যেমন পেয়েছি প্রায় তেমনভাবেই বলছি, কিছু কাটছাড় ছাড়া কিছুই বদলায়নি। কারণ এই ঘটনার শক্তিটা এখানেই। এটা খুব স্বাভাবিক, খুব বাস্তব, আর সেই কারণেই ভয়ঙ্কর। ঘটনাটা আজ থেকে প্রায় 8-9 বছর আগের। তখন আমি একটা মাঝারি সাইজের মালবাহী ট্রাক চালাতাম। খুব বড় কিছু না, খাবার দাবার, সিমেন্ট, কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল মাল। রাতের ডিউটি আমার কাছে নতুন ছিল না, বরং দিনের তুলনায় রাতই আমার বেশি পছন্দের ছিল। রাস্তা ফাঁকা, ট্রাফিক কম, মাথার ভেতর অযথা আওয়াজ নেই। সেই রাতেও তেমনই একটা সাধারণ রাত মনে হচ্ছিল। বর্ষাকাল শেষের দিকে, আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। হালকা কুয়াশা, ঠিক কুয়াশা না, যেন আলো গিলে খাওয়া এক ধরনের অন্ধকার। হাইওয়েটা জঙ্গলের দিক দিয়ে গেছে, দুপাশে উঁচু উঁচু গাছ, মাঝে মধ্যে স্ট্রিট লাইট। আলো পড়ছে, কিন্তু আলোয় কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। রাত তখন 1:30। আমি একাই ছিলাম, হেল্পার সেদিন আসেনি। ফোনে গান চলছিল খুব আস্তে। হঠাৎ করেই কেন জানি না বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি শুরু হয়। এমন না যে ভয় পেয়েছি, বরং মনে হচ্ছিল এ রাস্তাটা আজ একটু আলাদা। অনেকবার এই রাস্তা দিয়েই গেছি, কিন্তু সেদিন মনে হচ্ছিল রাস্তাটা আমাকে চিনছে না। ট্রাকটা চলছিল ঘন্টায় 50-55। সামনে অনেকটা ফাঁকা। হঠাৎ ডান দিকের হেডলাইটের আলোয় কিছু একটা নড়ে উঠল। প্রথমে ভাবলাম কোনো জন্তু হবে। এই রাস্তায় শিয়াল কুকুর দেখা যায়। আমি গতি কমালাম। ঠিক তখনই দেখলাম রাস্তায় একজন দাঁড়িয়ে, একজন মানুষ, পুরো মাঝখানে না, লেনের একটু বাদিকে। গায়ে গাঢ় রঙের কাপড়, মুখ স্পষ্ট নয়, মাথা নিচু করে আছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম। ট্রাক থামল। এটা অস্বাভাবিক ছিল না। অনেক সময় লোকজন লিফট চায়, কিন্তু অস্বাভাবিক ছিল লোকটার দাঁড়িয়ে থাকার ভঙ্গি। সে নড়ছে না, হাত নাড়ছে না, কোনো ইশারা নেই, শুধু দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিলাম একবার, তারপর আরেকবার। কোনো প্রতিক্রিয়া নেই। হেডলাইটের আলোয় তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম। আলো পড়ে ঠিক তার পায়ের কাছেই থেমে যাচ্ছে। মনে হচ্ছিল আলোটা যেন তাকে ছুঁতে পারছে না। হঠাৎ লোকটা মাথা তুলল। আমি জীবনে অনেক কিছু দেখেছি, দুর্ঘটনা, রক্ত, লাশ, কিন্তু এই মুখটা দেখার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মুখটা ঠিক মুখের মতো না, চোখ দুটো অস্বাভাবিক বড়, কিন্তু চোখের সাদা অংশ নেই, যেন অন্ধকারে দুটো গর্ত। চোখ নেই বললেই চলে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল লোকটা হাসছিল, একটা চাপা শক্ত করে টানা হাসি। আমি সঙ্গে সঙ্গে গিয়ার রিভার্সে টানলাম। মাথায় তখন একটাই কথা, এখান থেকে বেরোতে হবে। কিন্তু ট্রাকটা নড়ল না, ইঞ্জিন চলছিল, চাকা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই দেখলাম লোকটা ধীরে ধীরে আমার দিকে হাঁটছে, খুব ধীরে, যেন তারা নেই। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল রাস্তার শব্দ বদলে যাচ্ছে। হেডলাইটের আলো কাঁপতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, কে কে তুমি? লোকটা থামলো, তারপর খুব আস্তে করে বলল, অনেক রাত হয়ে গেছে, আমাকে একটু পৌঁছে দেবে? গলার আওয়াজটা একদম নর্মাল, কিন্তু যেন দূর থেকে আসছে। আমার গলাটা শুকিয়ে গিয়েছিল। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। হঠাৎ করেই ট্রাকটা নিজে নিজে কেঁপে উঠল। ইঞ্জিনের শব্দ বদলে গেল, যেন কেউ নিচে হাত ঢুকিয়ে কিছু টানছে। লোকটা তখন আর হাঁটছে না, সে দাঁড়িয়ে আছে ঠিক হেডলাইটের মাঝখানে, আর তাকিয়ে আছে আমার চোখের দিকে। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। একটা রিং হয়ে কলটি কেটে গেল। সেই মুহূর্তেই লোকটা গাড়ির একদম সামনে এসে দাঁড়ালো। হেডলাইটের আলো পড়ছে, কিন্তু আলোটা যেন ওর গায়ে আটকে থাকছে না, শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রাস্তায় কোনো ছায়া পড়ছে না। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না। স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরা, কিছু আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল একটু পরেই হাত ছেড়ে যাবে। হঠাৎ করে ট্রাকের ডান পাশের দরজায় খুব আস্তে করে টোকা পড়ল। টক টক শব্দটা এতটাই স্বাভাবিক ছিল যে প্রথমে বিশ্বাসই হয়নি, যেন কোনো মানুষ ভদ্রভাবে দরজা ডাকছে। আমি চমকে ডান দিকে তাকালাম। সেখানে কেউ নেই, শুধু কাছে আমার নিজের মুখটা দেখা যাচ্ছে, ঘামে ভেজা, চোখ বড় বড়,
আমি আবার সামনে তাকালাম, লোকটা নেই। ঠিক সেই মুহূর্তে আমার বুকের ভেতর এমন একটা চাপ অনুভব হলো যেন হঠাৎ করেই শ্বাস নেওয়ার জায়গাটা কমে গেছে। বাতাস আছে কিন্তু ফুসফুসে ঢুকছে না। তারপর পেছনের দিক থেকে খুব আস্তে একটা আওয়াজ, ড্রাইভার। এই ডাকটা কানে না, যেন সরাসরি মাথার ভেতরে ঢুকলো। আমি পেছনে তাকানোর সাহস পেলাম না, কারণ তখনই বুঝে গিয়েছিলাম যদি তাকাই তাহলে যা দেখব সেটা ভুলতে পারবো না। কিন্তু আওয়াজটা আবার এলো, এবার একটু কাছে। দাঁড়িয়ে আছো কেন, চালাও না। গলার আওয়াজটা মানুষের মতোই, কোনো বিকৃতি নেই, কিন্তু ভেতরে একটা ফাঁকা ভাব, যেন গলাটা অনেক দিন ব্যবহার করা হয়নি। আমি চোখ বন্ধ করে ফেললাম, জোরে জোরে নিজের নাম বলতে শুরু করলাম। তারপর বাবার নাম, মায়ের নাম। কোনো মন্ত্র জানতাম না। তখন মনে হচ্ছিল পরিচয়টাই যদি ধরে রাখতে পারি তাহলেই বাঁচব। ঠিক তখনই ট্রাকটা হঠাৎ করে কেঁপে উঠল। ইঞ্জিনের গর্জন বেড়ে গেল, যেন কেউ জোর করে স্টার্ট দিয়েছে। আমি চোখ খুলে দেখি গিয়ার নিজের জায়গায় আছে, পা এখনও ব্রেকেই, কিন্তু ট্রাক ধীরে ধীরে এগোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটর চাপলাম। মনে একটাই প্রশ্ন, এখান থেকে বেরোতে হবে। ট্রাক ছুটল, কিন্তু রাস্তা তখন আর আগের মতো লাগছিল না। স্ট্রিট লাইটগুলো যেন অনেক দূরে দূরে, আলো আর অন্ধকারের মাঝখানে অদ্ভুত ফাঁকা ফাঁকা অংশ। মনে হচ্ছিল আমি একই জায়গায় ঘুরছি। হঠাৎ করে বুঝলাম ট্রাকের ভেতরে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। এটা শীত না, একেবারে কবরের মতো ঠান্ডা। শ্বাস নিলে বুকের ভেতর ব্যথা হচ্ছিল। পেছন থেকে খুব আস্তে করে নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলাম, ঠিক যেন কেউ আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে। আমি সাইড মিররে তাকালাম। মিররে প্রথমে শুধু নিজের চোখ দুটো দেখলাম, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো আমার ঠিক পেছনের অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা একটা অবয়ব। মুখটা দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো, সেই একই চোখ, অন্ধকার গর্তের মতন। হঠাৎ করে ওর মাথাটা একটু কাত হলো, আর খুব আস্তে করে বলল, ভয় পাচ্ছিস কেন? তোদের রাস্তাতেই তো ছিলাম। এই কথাটা শুনেই আমার মাথাটা ঘুরে গেল। আমি চিৎকার করে স্টিয়ারিং ঘুরিয়ে দিলাম। ট্রাক একপাশে হেলে পড়েছিল, কোনোভাবে নিয়ন্ত্রণে আনলাম। ঠিক তখনই দূরে একটা আলো দেখতে পেলাম, টোল প্লাজা। ওই আলোটা দেখে মনে হচ্ছিল কেউ বুকের ওপর থেকে ভার তুলে নিয়েছে। আমি জোরে জোরে হর্ন বাজাতে লাগলাম, যেন শব্দে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। টোলের কাছে পৌঁছতেই হঠাৎ সব ঠান্ডা ভাব কেটে গেল। নিঃশ্বাস নেওয়ার শব্দ বন্ধ, বুকের চাপ হালকা হলো। আমি থামলাম। টোলের লোকটা জানলার নিচে তাকিয়ে বলল, একাই আছেন? আমি মাথা নাড়লাম। এই কথাটা শুনে আমার শরীর একদম শক্ত হয়ে গেল। আমি কোনো কথা না বলে টাকা দিলাম, ট্রাক চালিয়ে বেরিয়ে গেলাম, আর পেছনে তাকাইনি। সে রাতের পর আমি আর কখনো এই রাস্তা দিয়ে রাত করে গাড়ি চালাইনি, একা বিশেষ করে। কোম্পানির কাজ ছেড়ে দিয়েছিলাম, আর আমি এখন বর্তমানে ট্রাকই চালাই না, একদম ছেড়ে দিয়েছি। আমি এখন একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বুঝতেই তো পারছো আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর। যাই হোক, তাই বলে তো এপিসোড বন্ধ করা যাবে না, তাই না? তোমরা সবাই অপেক্ষা করে থাকো। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে করবি দে, সেকেন্ড কমেন্ট করেছে সুরজ ওরাও, থার্ড কমেন্ট করেছে কবিতা সরকার। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, রাকেশ, সাথী সান্ত্রা, চুমকি ঘোষ, এসকে আরাফুল হোসেন, মহসিনা বেগম, সুস্মিতা শিকারী, অর্ঘ্য জানা, তন্নি হালদার, বুদ্ধেশ্বর হালদার, সমীরণ ঘোষ, আরমান খান, জবা দেবী লিখেছে, হ্যালো অমিতদা, ফার্স্টের ঘটনাটা ভালো লেগেছে, দ্বিতীয়টাও ভালো লেগেছে এবং তৃতীয়টাও। আমি জবা চক্রবর্তী বলছি। আমি কখনোই সবার ফার্স্ট হতে পারি না, কেন সবাই আগে এত কমেন্ট করে আমি জানি না। থ্যাংক ইউ, এভাবেই সবাই কমেন্ট করুক। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কৃষ্ণন্দু কামেলিয়া, প্রদীপ্ত ব্যানার্জি, দেবরাজ পান্ডা, অঞ্জলি মণ্ডল, বিশ্বজিৎ দাস, সঙ্গীতা মজুমদার, মলি পাল, সমীর সরকার, সুমন্ত দাস, নন্দিনী রয়,
শ্রাবন্তী বর লিখেছে, চলে আসলাম অমিতদা, আমি কলকাতা থেকে শুনছি একদম। তারপরে কমেন্ট করেছে ভাইজান প্রেমিক, লিখেছে দাদা চলে আসলাম তোমার কণ্ঠে অন্য জগতে পাড়ি দিতে, এমন অভ্যেস হয়ে গেছে ঘটনা না শুনলে রাতে ঘুমিয়ে আসে না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে চলে এসেছি দাদা, তোমাদের বালুরঘাটে এখন ওয়েদার কেমন? ঠিক আছে গো, সন্ধ্যের দিকে হালকা ঠান্ডা লাগে আর দিনের বেলা গরম। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, সন্দীপ ফোর, পারমিতা ধারা, রেখা পাসমান, পায়েল বিজয়, অর্ঘ্য জানা লিখেছে হ্যালো অমিতদা কেমন আছো, আমি অদিতি ব্যাঙ্গালোর থেকে শুনছি। ভালো আছি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মন্দিরা দাস, লিখেছে হাই অমিতদা, আই এম ইউর বিগেস্ট ফ্যান, প্লিজ রিপ্লাই মি। থ্যাংক ইউ, রিপ্লাই করে দিলাম। তারপরে কমেন্ট করেছে রিকা, দেবাশিস বাগচি, পম্পা মহন্ত, অসীম দাস, আদিত্য বিশ্বাস, সমিতা ঠাকুর, গীতা গোস্বামী, শ্রাবন্তী বর, মৌ কীর্তনিয়া, পায়েল দে, অন্তিম স্যাড মোমেন্ট, প্রিয়াঙ্কা বিশ্বাস। তারপরে আরও কমেন্ট করেছে পাপড়ি দোলা, ভারভেনা রয়, রমেশ মণ্ডল লিখেছে বলছি দাদা তুমি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প বলতে পারবে? প্লিজ একবার বলতে পারলে বলো। দেখো গো, বহুদিন আগে, মোটামুটি 4-5 বছর আগে আমি একটা এপিসোড আপলোড করেছিলাম তারানাথ তান্ত্রিককে নিয়ে, সেটা তোমরা একবার শুনতে পারো। তারপরে কমেন্ট করেছে আকাশ, লিখেছে লাভ ইউ অমিতদা, আমি ডানকুনি থেকে বলছি, একদিন সময় বার করে তোমাকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে পাঠাবো, প্লিজ সবাইকে তোমার মতন করে পড়ে শোনাবে, একদম পাঠিয়ে দেখো একবার। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।